আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এইচএসসি 2028, তোমরা কিন্তু এতদিন ছিলে হচ্ছে এইচএসসি 26। তো এইচএসসি 26 তোমরা আসলে ইন্টারে শুরু করবা, মানে ক্লাস শুরু করবা এগুলা পড়ার জন্য। কিন্তু আসলে 9-10-এর সম্পূর্ণ বেসিক জিনিসটা না থাকলেও মোটামুটি একটা আইডিয়া প্রত্যেকটা অধ্যায়ের জন্যই থাকা লাগে। অর্থাৎ আমি প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে, জেনারেল ম্যাথে কিন্তু আমাদের 17টা অধ্যায় ছিল এবং হায়ার ম্যাথে 14টা অধ্যায় ছিল। এই 17 এবং 14 মিলে হইতেছে আমাদের 31টা অধ্যায়। এই 31টা অধ্যায়ের যদি মোটামুটি বেসিক গুলো যদি থাকে আমাদের, তাহলেও আমরা ইন্টারে খুব ভালো করতে পারবো। এবং আমাদের বেসিক জিনিসটাই যদি স্ট্রং থাকে, তাহলে আমরা খুব সুন্দর করে খুব ইজিলি এই ম্যাথগুলো বুঝতে পারবো এবং আমরা সমাধান করতে পারবো এবং হচ্ছে আমরা ভালো একটা নাম্বার ইন্টারে তুলতে পারবো। ইন্টারে তো আপনাদের একদম ফুল সিলেবাস। ইন্টারে আমাদের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এগুলো না, আমাদের জাস্ট হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। 10টা মোট 20টা অধ্যায় আছে। তাহলে তো বোঝা গেল যে মনে হয় আমাদের 9-10-এর তুলনায় ইন্টারের পড়া কিন্তু কম। ওইখানে 31টা অধ্যায় আর এখানে হচ্ছে আমাদের মাত্র 20টা অধ্যায়। কিন্তু ভাই এই 20টা অধ্যায় হইতেছে ওইখানকার 60টা অধ্যায়ের সমান। যাই হোক, একটা অধ্যায় হচ্ছে এক একটা আপনার যেমন হইতেছে যেমন পরিমিতির মতো যে কঠিন কঠিন অধ্যায় আছে না, এরকম। এখানে আমরা বেসিক গুলো যদি স্ট্রং না করে যাই, আমাদের অনেক জায়গায় একটু পোহাতে হবে, আমাদের একটু সমস্যা হবে, আমাদের অনেক ম্যাথ আছে আমরা বুঝবো না। তো যে সমস্ত অধ্যায় আমরা বাকি রেখে গেছি, যে অধ্যায়গুলো আসলে আমাদের ঠিকভাবে পড়া হয় নাই, এই অধ্যায়ের মধ্যে থেকে আমি একটা অধ্যায় আপনাদের জন্য নিয়ে আসি এবং একটু বোঝানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, আমি আজকে যে অধ্যায়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে খুবই কমন এবং খুবই মজার একটি অধ্যায়। সেই অধ্যায়টা আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, দেখি কোনটা থেকে শুরু করা যায়। আমাদের জেনারেল ম্যাথে অধ্যায় ছিল হচ্ছে 2, 3, 4, 7, 8, 9, 11, 16, 17। এই অধ্যায়গুলো আমাদের ছিল। এখানে আমাদের 5 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায় ছিল না। আমরা 1 নাম্বার অধ্যায়টা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। আমাদের 1 নাম্বার অধ্যায় হচ্ছে আমাদের খুবই বেসিক একটি অধ্যায় এবং এই অধ্যায়টা আমাদের আসলে সব জায়গায় কাজে লাগবে এবং আমাদের খুব খুব প্রয়োজন। এই অধ্যায়ের বেসিক গুলো আমাদের খুব স্ট্রং ভাবে খুব সুন্দর করে জানতে হবে। তো আজকের ক্লাসে আমি যতটুকু পারি এই অধ্যায় সম্পর্কে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। অধ্যায়টার নাম হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যা বলতে বোঝায় আমরা বাস্তবে যত ধরনের সংখ্যা দেখি, সকল সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়। আর মানে হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমাদের বাস্তবে আমরা যে ধরনের সংখ্যাই দেখতে পাই, এই ক্লাসটা কোথায় কোথায় কাজে লাগবে সেটা বলি। বাস্তব সংখ্যা অধ্যায়টা কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল না নবম দশম শ্রেণীতে। কিন্তু আমাদের ইন্টারে দ্বিতীয় পত্রের 1 নাম্বার অধ্যায় হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এবং ওখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে অসমতা। তাহলে ওইখানে আমাদের কাজে লাগবে। এরপর আমরা আরো যত উপরের দিকে যাব সেখানে কাজে লাগবে। যেমন আমাদের অনার্স লেভেলে আমরা ম্যাথ নিয়ে অনার্স করলে সেক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ওইখানে আমাদের বাস্তব সংখ্যার অ্যানালাইসিস, জটিল সংখ্যার অ্যানালাইসিস,
এই জিনিসগুলো কিন্তু আমাদের আছে, এক একটা বই এক একটা। এরপর হচ্ছে আমাদের যে কোনো ধরনের চাকরির পরীক্ষার্থী যারা আছে তারাও চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। মানে বাস্তব সংখ্যা থেকে আমাদের অবশ্যই অবশ্যই সব জায়গায় সকল ধরনের চাকরি পরীক্ষা আমাদের প্রশ্নগুলো হয়। তো আমাদের যত ধরনের সংখ্যা আছে সব হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে মূলত আর একটা হচ্ছে অমূলত। বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে আমাদের মূলদ যেটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করব, আর একটা হচ্ছে অমূলদ যেটাকে আমরা কিউ প্রাইম দ্বারা প্রকাশ করব। আমরা বাস্তবে যত ধরনের সংখ্যা দেখতে পাই সবই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। আমি জাস্ট একটা প্রতীক দ্বারা প্রকাশ করছি। তো মূলদ এবং অমূলদ, দেখেন মূলদ মানে কি, আমাদের বাস্তবে কিছু সংখ্যা আছে যেগুলোকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, আবার কিছু সংখ্যা আছে যেগুলোকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ, আর যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ। আচ্ছা উদাহরণ দিই, যেমন ধরেন 2, এটাকে কিন্তু আপনি 4/2 লিখতে পারেন, শুধু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারেন। এটা তো গেল একদম পূর্ণ সংখ্যা। এরপর আসেন 1.5, এটাকেও কিন্তু আপনি 3/2 লিখতে পারেন। আচ্ছা 0.5, এটাকে আপনি 1/2 লিখতে পারেন। এই যে দশমিক সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, বা হচ্ছে আমাদের 1.33, মানে 3 বারবার আসতেছে, আমরা আর কি এরকম দিতে পারি। যেহেতু 3 বারবার আসতেছে আমরা উপরে একটা চিহ্ন দিই, এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক যুক্ত যে সংখ্যাগুলো আছে, পৌনঃপুনিক যদি উপরে থাকে মানে উপরে একটা ডট চিহ্ন বা দশমিকের মতো একটা ফোঁটা দেওয়া থাকবে এরকম, তো এই চিহ্নটাকে আমরা বলি হচ্ছে পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক যুক্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু আমাদের মূলদের মধ্যে হয়। এগুলাকে বাস্তবে আমরা যেটা লিখতে পারি, আমরা 13, মানে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিব, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে 13। এটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে যে দশমিকের আগে কত আছে 1, এই 1 বিয়োগ করব। কারণ নিচে হচ্ছে আমাদের দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, একটা, নিচে একটা 1 দিব। আর দশমিক মানে পৌনঃপুনিক ছাড়া কোন একটা সংখ্যা আছে নাই, আচ্ছা থাকলে ওই কয়টা শূন্য দিতাম। 13 থেকে 1 বিয়োগ করলে হয় 12, 12/9 লিখতে পারি। উপরে নিচে 3 দিয়ে কাটলে আমরা 4/3 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 4/3। এই যে 1.3 পৌনঃপুনিক, এটাকে আমরা 4/3 লিখতে পারি। তাহলে এটাকেও কিন্তু আমরা কি করতে পারছি, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। দশমিক যুক্ত পৌনঃপুনিক যুক্ত থাকতে পারে, বা শুধুমাত্র দশমিক থাকতে পারে, বা হচ্ছে একদম পূর্ণ সংখ্যা থাকতে পারে। এই টোটাল যে ধরনের সংখ্যাই হোক, এই সবগুলা ধরনের সংখ্যাকে আমরা কি করতে পারি, আমরা ভগ্নাংশে রূপ দিতে পারি। আর যে সংখ্যাকে ভগ্নাংশে রূপ দেওয়া যায় সেই সংখ্যাটাই হইতেছে আমাদের মূলদ সংখ্যা। এবার আমাদের কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, ওই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা, যেগুলোকে আমাদের কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। সেগুলোর উদাহরণ দিই, সেগুলা হচ্ছে আমাদের, যেমন যে সংখ্যাগুলো পূর্ণবর্গ না, আমরা সহজ কথায় মনে রাখবো, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ না, যেমন হতে পারে 2, 3, 5, 7 এরকম হতে পারে। অথবা মৌলিক সংখ্যাও আমরা অনেক সময় বলতে পারি, মৌলিক সংখ্যার বাইরেও কিছু আছে, যেমন 10 তার মৌলিক সংখ্যা না। তবে এটার উপর যদি আমরা রুট দেই, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ না সেগুলোর উপরে যদি আমরা রুট দেই, রুট দিলে কি, এটা রুট ওভার করলে আমার দশমিকে অনেক বড় একটা সংখ্যা আসে না ক্যালকুলেটরে। রুট ওভার 2 মানে কিন্তু অনেক বড় একটা, মানে 1 পয়েন্ট সামথিং দেখবেন ডট 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 অনেকগুলো সংখ্যা হিসাব করছে। কারণ এত বড় এই সংখ্যাকে আমরা আসলে কি করতে পারবো না, এগুলোকে আমরা একটা ভগ্নাংশে রূপ দিতে পারি না। এই যে √3, √5, √7 এই সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশে রূপ দিতে পারি না। তো এগুলা হইতেছে আমাদের অমূলদ সংখ্যা। এরপরে হচ্ছে আমাদের পায়ের মান কি 3.1416 আমরা বলি, আসলে কিন্তু এই সংখ্যাটা হচ্ছে অমূলদ। এরপর আমরা আরো কিছু জিনিস আছে সেগুলোকে আমরা আসলে অমূলদ বলে থাকি। আচ্ছা গেল, তাহলে আমরা সহজ কথায় মনে রাখবো, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ,
উদাহরণ যে মনে রাখবেন, দশমিকের দু একটা সংখ্যা দিবেন, পৌনঃপুনিক যুক্ত দু একটা সংখ্যা, এগুলো মনে রাখবেন। এরপরে হচ্ছে যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, সেক্ষেত্রে আপনি এই উদাহরণগুলো মনে রাখতে পারেন, জাস্ট তাহলেই হবে। এরপর আমাদের যে সংখ্যাগুলো মূলদ, এই মূলদ সংখ্যা হচ্ছে আমাদের দুই ধরনের। এই মূলদ সংখ্যা হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে আমাদের পূর্ণ আর হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ, আরেকটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এগুলো তো সব মূলদের মধ্যে পড়ে। পূর্ণর মধ্যে যেমন 2, 3 এগুলা হতে পারে। এরপর হচ্ছে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে যেমন লিখলাম 1.5, 0.5, 1.3 পৌনঃপুনিক, এগুলো আমাদের আসলে ভগ্নাংশের মধ্যে পড়ে। আর এগুলা হইতেছে আমাদের পূর্ণ সংখ্যা। এই যে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু আমাদের আরো 3 ধরনের হয়। এই পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের আবার 3 ধরনের। একটা হচ্ছে আমাদের পজিটিভ শূন্য আর হচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমাদের সংখ্যাটা ধনাত্মক হতে পারে, যেমন +2, +3, +4, +5, +6 এই ধরনের সংখ্যা। সবগুলো সংখ্যার আগে কিন্তু আমি প্লাস বলছি, এগুলো ধনাত্মক সংখ্যা। তাহলে আমার সংখ্যাটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, আবার 0 হতে পারে, আবার হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা হতে পারে, -2, -3, -4, -5, প্রত্যেকটা সংখ্যার আগে মাইনাস দিতে পারি, এগুলো হবে আমাদের ঋণাত্মক সংখ্যা। তো পূর্ণ সংখ্যার 3টা প্রকার ভেদ আমাদের গেল। এরপর আমাদের আছে ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে আছে আমাদের সাধারণ এবং দশমিক। ভগ্নাংশ আমাদের কত ধরনের হয়? দুই ধরনের। একটা হলো সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। আচ্ছা, সাধারণ ভগ্নাংশ বলতে বোঝায় আমরা সাধারণভাবে 3/4, 5/6, 6/8 এই যে ভগ্নাংশগুলো দেখতেছি, এই ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশ বলতে পারি। এই সাধারণ ভগ্নাংশ আমাদের আবার দুই ধরনের হয়, প্রকৃত মিশ্র, না প্রকৃত এবং অপ্রকৃত, দুই ধরনের মূলত, প্রকৃত এবং অপ্রকৃত। এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশর মধ্যে রূপ দিতে পারি। ওটা কিন্তু আসলে আমরা 3 প্রকার বললে ভুল হবে, যে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র 3 প্রকার। এটা কিন্তু ভুল। আসলে হইতেছে আমাদের ভগ্নাংশ দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। তো অপ্রকৃত যেটা, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশের রূপ দিতে পারি। এরপর আমাদের যে ধনাত্মক সংখ্যা আসছে, ধনাত্মক সংখ্যা আমাদের 3 ধরনের। একটা হচ্ছে মৌলিক 1 এবং হচ্ছে যৌগিক। অর্থাৎ 1 একটা সংখ্যা, এটা আমাদের মৌলিকের মধ্যেও পড়বে না, যৌগিকের মধ্যেও পড়বে না। মৌলিক হচ্ছে যে সংখ্যার কি ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো উৎপাদক নাই অথবা অন্য কোনো গুণনীয়ক নাই, সেই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। অর্থাৎ যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আর যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাকে আমরা যৌগিক সংখ্যা বলি। আর 1 তো একটা অন্য ধরনের সংখ্যা, 1 এবং 0 হচ্ছে অন্য ধরনের সংখ্যা। দশম এবং অনাবৃত্ত, সসীম, অসীম, অসীম অনাবৃত্ত। আমাদের যে এই দশমিক ভগ্নাংশ, দশমিকের পরে আমরা 1.5, এটা কিন্তু আমরা একটা লিখতে পারি, একটা 5 দিতে পারি, আর দুইটা বা এরকম, মানে কয়টা আছে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা আমরা বলতে পারবো। সেটা হচ্ছে আমাদের সসীম দশমিক সংখ্যা। আরেকটা হচ্ছে আমাদের কয়টা আছে এরকম ডট ডট অসংখ্য। তাহলে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা, যে ধরেন যে 5 বারবার আসতেছে,
এগুলোকে আমরা 5 পৌনঃপুনিক লিখি। যেহেতু 5 বারবার আসতেছে এই কারণে আমরা 5 এর উপর একটা পৌনঃপুনিক দেই। পৌনঃপুনিকের অর্থ বোঝাইতেছে ওটা আমাদের বারবার আসতেছে এরকম। তো এই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। আরেকটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক। অসীম অনাবৃত দশমিক হচ্ছে এটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারবো না, কারণ একই সংখ্যা আমাদের বারবার আসতেছে না, আমাদের এক এক সময় এক এক সংখ্যা আসতেছে। যেমন 1 এর পরে 2 3 4 আবার 3 আবার 5 আবার 6 আবার 1 আবার 2 আবার 4 এরকম। দেখেন এখানে 2 আসতেছে, 2 আইসা আবার যেখানে রিপিট হইছে, কিন্তু 2 এর পরে যদি 3 থাকতো এখানে তাও একটা মানে কি বলা যাইতো, কিন্তু কোনোভাবে আপনি এটার মধ্যে কোনো প্রকার মিল পাইতেছেন না। তো এখানে কয়টা আছে এরকম অসংখ্য। তো এই ধরনের সংখ্যাকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা, বা অমূলদ সংখ্যা থেকে আসে হচ্ছে আমাদের অসীম অনাবৃত দশমিক সংখ্যা। বাস্তব সংখ্যার প্রকারভেদ আমরা দেখলাম। আমাদের এই বাস্তব সংখ্যার মধ্যে আরো যে জিনিসটা পড়তে হয়, বাস্তব সংখ্যা আমাদের মূলদ এবং অমূলদের উপর ভিত্তি করে আমরা দুই প্রকার শিখছি। মূলদ হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আবার এখানে এটাও শিখছি যে আমাদের মৌলিক যৌগিক হয়। আমাদের যে ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যা আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে আমাদের যৌগিক। তো আমাদের এই জিনিসগুলা খুব স্পষ্ট মনে রাখতে হয়, যে আমরা বেশ কিছু জিনিস এখানে দিব। আমাদের বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা সমান হচ্ছে আর, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে এখানে এগুলা স্পষ্ট করে দেওয়া নাই। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা হচ্ছে আমাদের বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা পূর্ণ সংখ্যা এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি, মূলদ কিউ, অমূলদ কিউ প্রাইম। তাহলে আমরা এই প্রতীকগুলা মনে রাখবো যে কাকে আমরা কি দ্বারা প্রকাশ করি। তাহলে আর এর মধ্যে আমাদের যে কোনো ধরনের সংখ্যাই হতে পারে। একদম মাইনাস ইনফিনিটি থেকে একদম ইনফিনিটি পর্যন্ত ডট ডট মানে মাঝখানে যে কোনো ধরনের সংখ্যাই হতে পারে, এটা আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এন হচ্ছে আমাদের 1 2 3 এরকম ডট ডট করতে করতে একদম ইনফিনিটি পর্যন্ত, এটা আমরা লিখতে পারি। পূর্ণ সংখ্যা বলতে বোঝায় -2 -1 0 1 2। এগুলো আমরা বলতে পারি। এরপর মূলত আর অমূলতের জন্য এগুলো আমাদের লাগবে না। এরপর মৌলিক সংখ্যা কয়টি, বা এই সংখ্যা থেকে এই সংখ্যা পর্যন্ত আমাদের মানে কয়টা মূলদ আকারে আমরা প্রকাশ, কয়টা মূলদ সংখ্যা আছে, কয়টা অমূলদ সংখ্যা আছে, এই জিনিসগুলো আমরা দেখব। তো 1 থেকে 100 পর্যন্ত আমরা আসলে সংখ্যাগুলো লিখতেও একটু সময়ের ব্যাপার, বা হচ্ছে আমি শর্টকাটে বলে দিই। আমাদের 1 থেকে 10 পর্যন্ত এই কয়েকটা সংখ্যার মধ্যে হচ্ছে আমাদের 2 3 5 এবং 7। 11 থেকে 20 এর মধ্যে হচ্ছে, তাহলে সর্বমোট কয়টা হলো এখানে? চারটা মৌলিক সংখ্যা আছে। এখানে আছে আমার 11 13
17, 19, এখানে চারটা আছে। 21 থেকে আমাদের 30, এখানে আছে হচ্ছে 23 এবং 29, তাহলে আমাদের দুইটা সংখ্যা আছে। এরপর হচ্ছে আমাদের 31 থেকে মানে কিছু জিনিস বের করতে হয়। যেমন 31 আমাদের একটা মৌলিক সংখ্যা। এরপর 32, 33, 32 তো হবেই না, 16 দুগুণে 32। জোড় সংখ্যা, যত প্রকার জোড় সংখ্যা আছে এর মধ্যে একমাত্র 2 হচ্ছে মৌলিক সংখ্যা, অন্য কোনো সংখ্যাই মৌলিক হবে না। তাহলে 31 আমাদের একটা মৌলিক সংখ্যা হয়। 32 হবে না, 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 36 হবে না, 37 একটা মৌলিক সংখ্যা হয়। তাহলে আমাদের 31, 37, এরপরে 38, 39, 40 হবে না, তাহলে এখানে আমরা দুইটা পাইলাম। এরপর আমরা 41 থেকে 50 এর মধ্যে যদি যাই, 41 থেকে 50 এর মধ্যে গেলে আমাদের 41 একটা মৌলিক সংখ্যা। এবার 42 হবে না, 43 এর মধ্যে কিন্তু আমরা এরকম কোন প্রকার সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না। 43 একটা মৌলিক সংখ্যা হয়। এরপর হচ্ছে আমাদের 44 হবে না, 45 হবে না, 46 হবে না, 47, হ্যাঁ 47 আমাদের একটা মৌলিক সংখ্যা। 47 একটা মৌলিক সংখ্যা। 48, 49, 50 এগুলো হবে না। তাহলে এখানে আমাদের তিনটা আছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পরীক্ষায় আসে। তো এগুলো আপনারা নোট করতে পারেন। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা। কি কি? 2, 3, 5 এবং 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। কি কি? 11, 13, 17, 19। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা, 23 এবং 29। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা, 31 এবং 37। 41 থেকে 50 পর্যন্ত কয়টা? 3টা, 41, 43 এবং 47। তাহলে 1 থেকে 50 পর্যন্ত সর্বমোট কয়টা হইল? 1 থেকে 50 পর্যন্ত হইতেছে মৌলিক সংখ্যা 4, 4, 8 আর 2, 10, 10 আর 2, 12 আর 3 হচ্ছে 15। 15টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 15টা। এগুলা মনে রাখলে যদি বলে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 21 থেকে 30 কয়টা? 6টা। আমার যদি বলে 31 থেকে 50 পর্যন্ত, তাহলে 5টা। এইভাবে আমরা বের করতে পারবো। জাস্ট এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপর বাকি 50টার মধ্যে একটু যাই। 51 থেকে 60 শুরু করি। দেখি আমাদের হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, এটা আমরা মনে রাখতে পারি। 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে আমাদের সর্বমোট 25টা প্রশ্ন। 25টা সংখ্যা আছে আমাদের। এই 25টা হইতেছে আমাদের মৌলিক সংখ্যা। 51 থেকে 60, 51 থেকে 60 যদি যাই, তাহলে যেমন 51 তো আমাদের হবেই না। 51 তিন দ্বারা ভাগ যাব। এরপর হচ্ছে আমাদের 52 হবে না, 53 হয়। 53 আসলে একটা মৌলিক সংখ্যা। এটার মধ্যে মৌলিক সংখ্যা কেন? কারণ দেখেন, 53 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন দিতে পারবেন না, 3 দিয়ে ভাগ করতে পারবেন না, 4 দিয়ে পারবেন না, 5 দিয়েও পারবেন না। এরপরে 7 দিয়েও দিতে পারবেন না। এরপর হচ্ছে 11 দিয়েও দিতে পারবেন না, 13 দিয়েও দিতে পারবেন না। তো দেখেন কোন সংখ্যা দ্বারা আসলে ভাগ করা যাইতেছে না এরকম। এরপর 54 মৌলিক সংখ্যা হবে না, 55 হবে না, 56 হবে না, 57 হয় না, 57 হবে না, 57 হবে না। 57 হবে না কেন? কারণ এটা 3 দিয়ে ভাগ যাব, 3 দিয়ে ভাগ যাব। এরপর হচ্ছে 58 হবে না। 59 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। এরপর 60, তার মানে এখানে আমরা পাইলাম হচ্ছে 2টা। এরপরে আমরা 61 থেকে 70 এর মধ্যে যদি আমরা যাই, তাহলে 61 একটা মৌলিক সংখ্যা। 61 একটা মৌলিক সংখ্যা হতে পারে। এবার 62 হবে না, 63 হবে না, 64 হবে না, 65, 66, 67, হ্যাঁ 67 একটা মৌলিক সংখ্যা। এরপর হচ্ছে আমাদের 68, 68, 69, 70। এখানে আমাদের দুইটা আছে 70। এরপর 71 থেকে হচ্ছে 80,
এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, 71 একটা মৌলিক সংখ্যা। 71, 71-এর 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 7 কোনোটা দিয়েই হয় না। আচ্ছা, 71 আমাদের একটা মৌলিক সংখ্যা হতে পারে। এরপর হচ্ছে আমাদের 72 হবে না, 73, হ্যাঁ 73 হবে। 73 একটা মৌলিক সংখ্যা। এরপর হচ্ছে আমাদের 74, 75, 76, 77, 78, 79, 79 একটা মৌলিক সংখ্যা। 80 মৌলিক সংখ্যা হবে না, তো এখানে পেলাম আমরা 3টা। এরপর হচ্ছে আমাদের 81 থেকে 90। 81 থেকে 90 এর মধ্যে আমাদের আসে হচ্ছে 81, এটা একটা মৌলিক সংখ্যা না। এরপর 82, এটাও হবে না। 83 একটা মৌলিক সংখ্যা হতে পারে। দেখেন আমি একদম 25টা মিলিয়ে দিব সর্বমোট। 83 একটা মৌলিক সংখ্যা। এরপর 84 হবে না, 85 হবে না, 86 হবে না, 87 হবে না, এগুলো তো হবেই না, 88 হবে না, 89 একটা মৌলিক সংখ্যা হতে পারে। 89, এখানে আমাদের হচ্ছে 2টা। আর হচ্ছে 91 থেকে 100। 91 থেকে 100-র মধ্যে 7, 13, 91। তাহলে 91 তো মৌলিক সংখ্যা হয় না, 92 হয় না, 93 হবে না, 94 হবে না, 94 হবে না, 95। 95 এর মধ্যে আমার 2 দ্বারা ভাগ যায় না, 3 দিয়েও ভাগ যাবে না, 4 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে তো যাবেই, 5 দিয়ে যাবে, তাহলে এটা তো আর হয় না, 5 দিয়ে যাবে। এরপরে তো আমাদের 96 হবে না, 97। 97 কে আপনি কি দিয়ে ভাগ করবেন? 97 হবে না, মানে 97 এটা আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ে। এরপর 98 হবে না, 99 হবে না, 100 হবে না। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা। তাহলে এখানে ছিল 15টা, 2 2 4 আর 3 7, 4 3 7 আর 2 9 আর কি হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে আমাদের 10টা। তাহলে 10 আর 15 হইতাছে আমাদের 25টা। এই হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটা কোনটা সেটাও মনে রাখতে পারলেন। আমাদের প্রশ্ন আসতে পারে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। বিসিএস না কোথায় যেন একটা প্রশ্ন আসছিল এরকম, যে 61 থেকে 80 পর্যন্ত, 61 থেকে 80 না কত পর্যন্ত জানি, মানে 75 পর্যন্ত দিচ্ছিল মৌলিক সংখ্যা কয়টা। দেখেন 2টা আছে আর এখানে 2টা, 4টা হবে। তো আমাদের এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি তাহলেই ক্লিয়ার। মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত এগুলোই আমাদের লাগে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের লাগে, এবং কোনটা কোনটা মৌলিক সংখ্যা সেটাও আমরা মনে রাখতে পারবো। এরপরে বাস্তব সংখ্যা থেকে আর কি পড়ানো যায়। আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে আইডিয়া নিলাম। এরপর আমাদের এই যে এই প্রমাণগুলো আছে, এগুলো আমাদের রিটেনের জন্য লাগবে। এই যে এই নিয়মটাতে দেখাইছি, আচ্ছা আমরা অনুশীলনীতে চাই। যারা নবম দশম আছো তোমরা অবশ্যই এটা দেখতে পারবে এবং তোমাদের জন্য উপকার হবে। নিচের কোনটি অমূলক সংখ্যা? আচ্ছা আমরা প্রশ্ন সমাধান শুরু করলাম। আমি এখন কিছু এমসিকিউ, কিছু প্রশ্ন আমি সমাধান করায় দেখাবো, যাতে আসলে খুবই ইন্টারেস্টিং হবে আর কি। ক নাম্বার দেওয়া আছে, বলছে কোনটা অমূলক। আমার ক নাম্বারে দেওয়া আছে হচ্ছে 0.3 পৌনঃপুনিক। এই যে দেখেন পৌনঃপুনিক আছে তো নাকি,
পৌনঃপুনিক আছে মানে মূলদ, পৌনঃপুনিক থাকলেই মূলদ সংখ্যা, তাহলে এটা হবে না। এরপর হচ্ছে রুট আবার 16/9, 16 কে রুট করলে হয় 4, 9 কে রুট করলে হয় 3। এই যে দেখেন ভগ্নাংশ আকারে প্রকাশ হয়েছে, তাহলে এটাও আমাদের মূলদ হবে। এরপর হচ্ছে 3 রুট আবার 8/27, এটা 3 বলতে আছে আমাকে ঘনমূল করতে হবে। 8 কে ঘনমূল করলে 2, 27 কে করলে হয় 3, এটাও আমাদের মূলদ হবে, অমূলদ তো না। 5/√3, এই যে সংখ্যার আগে মানে যে সংখ্যা পূর্ণবর্গ না সেটার উপরে যেহেতু রুট আছে তাহলে মূলদ, আর মূলদের আশেপাশে যাই থাকুক এই সব মিলাই হইতেছে আমাদের এটা অমূলদ সংখ্যা। তো আমাদের অমূলদ সংখ্যা হচ্ছে এখানে বর্গ। এরপর 2 নম্বরে যাই, এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে 4টা ক্রমিক সংখ্যা যদি আমাদের আমরা এ বি সি ডি যদি আমরা নিই, এই 4টার যে গুণফল, 4টার গুণফলকে আমরা 1 দিয়ে যোগ করলে আমাদের পূর্ণবর্গ পাবো। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাকে, 4টা সংখ্যা ধরেন যে ক্রমিক সংখ্যা যেহেতু 1 2 3 4, এই 4টা গুণন করেন, 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আচ্ছা 1 যোগ করেন, 3 4 12, 12 গুণে 24 আছে 24, 24 আর 1 হচ্ছে 25, যেটাকে আমরা 5 স্কয়ার দিতে পারি। পূর্ণবর্গ হইছে। 4টা ক্রমিক সংখ্যা যদি আমরা নেই, 4টা ক্রমিক সংখ্যার যে গুণফল ওটার সাথে 1 যোগ করলে সবসময় আমাদের কি হবে? পূর্ণবর্গ হবে। আরো যদি একটা উদাহরণ দেই, 7 8 9 10, 7 8 9 10, তাহলে এটা হচ্ছে 56 ইন্টু হচ্ছে 90 1, 6 নং 54 4, 6 নং 54, 54 4 হাতে 5, 5 নং 45 আর 5 হইতেছে 50, 50 40 আর হচ্ছে 51, তাহলে আমাদের হয় 5041। সংখ্যাটা একটু বড় হয়ে গেল, আমরা যদি 7 নেই 49 বিয়োগ করলে হয় 1, 7 এর ডবল হচ্ছে 14, এখানে আমরা 41 কাটা আনলাম, এখানে 1 এখানে 1, 1 দিয়ে গুণ করলে হয় 141, তাহলে এই যে 71 হয়। দেখছেন 5041 কে আমরা 71 লেখা স্কয়ার দিতে পারি, পূর্ণ সংখ্যা কিন্তু আমরা 4টা ক্রমিক সংখ্যা নিচ্ছি। তো সব সময় মনে রাখবেন, আমরা যে কোনো 4টা ক্রমিক সংখ্যা নিয়ে গুণ করলে যেটা হবে সেটার সাথে আমরা 1 যোগ করি, তাহলে সেটা অবশ্যই পূর্ণবর্গ হবে। তো এখানে পূর্ণবর্গ তাহলে কোনটা? আমাদের হচ্ছে এখানে ছোট গ, এ বি সি ডি প্লাস 1, যেখানে এ বি সি ডি 4টা হইতেছে আমাদের 4টা ক্রমিক সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 3 5 7, কয়টা হলো? 4টা মৌলিক সংখ্যা আছে আমাদের। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। কি কি? 2 3 5 7। এই পড়াগুলো কিন্তু আমি পড়াইয়া এরপর হচ্ছে আমি এমসিকিউ সমাধান করাইতেছি। নিচের কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? সকল পূর্ণ সংখ্যার সেট যেটাকে আমরা z দ্বারা প্রকাশ করি, দেখেন z সমান কিন্তু আমি লিখছিলাম হচ্ছে -2 -1 0 1 2, এটা হচ্ছে আমাদের সকল পূর্ণ সংখ্যার সেট যাকে আমি z দ্বারা প্রকাশ করি। আচ্ছা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে কোনো একটা বাস্তব সংখ্যা, বেজোড় সংখ্যার বর্গ একটা বেজোড় সংখ্যা। দেখেন আমি কয়েকটা উদাহরণ দিই। 1 এর বর্গ 1, 3 এর বর্গ 9, 5 এর বর্গ 25। আমি যে বেজোড় সংখ্যাগুলি বর্গ করি না কেন, 1 9 25 এগুলোও কিন্তু বেজোড় সংখ্যা। অর্থাৎ আমাদের যে কোনো বেজোড় সংখ্যার বর্গ একটা বেজোড় সংখ্যা। এই কথাটা কিন্তু একদম 100% সত্যি, এটা আপনারা মনে রাখবেন। বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যে কোনো একটা বেজোড় সংখ্যা, যে কোনো বেজোড় সংখ্যা আমরা বর্গ করব, তাহলে আমরা বেজোড় সংখ্যাই পাবো। এরপরে হচ্ছে দুটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দুইটি জোড় সংখ্যার গুণফল যেমন 2 এবং 4, 8 এর যত গুণনীয়ক আছে, 8 এর গুণিতক
দুইটা জোড় সংখ্যার গুণফল এর যে গুণিতক গুলা আছে, দুটো সংখ্যার গুণফল হচ্ছে 8, এটার যে গুণিতক গুলা, তাহলে 8 গুণন 1 মানে হচ্ছে 8, 8 গুণন 2 মানে হইতেছে 16, 8 গুণন 3 এগুলো হইতেছে 24। এই সংখ্যাগুলো কিন্তু আমাদের জোড় সংখ্যা হয়। তাহলে দুইটা জোড় সংখ্যার গুণফলের যে গুণিতক গুলা আছে সেগুলো আমাদের সবসময় জোড় সংখ্যা। এই কথাটাও আমাদের রাইট। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় যেমন হচ্ছে 2 3, পূর্ণবর্গ নয় এমন হইতেছে 2 3 এরকম দিলাম। তাহলে এগুলার যে বর্গমূল মানে রুট ওভার, এগুলা মূলদ সংখ্যা বলছে, তাহলে এই কথাটা কিন্তু সঠিক হবে না। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু তারা দিচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে 1 2 হবে। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই কত দ্বারা বিভাজ্য? তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা a b এবং c ধরতে পারি, অথবা 1 2 3 আপনাকে উদাহরণ দিই। দেখেন তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় কত দ্বারা বিভাজ্য হয়? 1 2 এবং 3, তিনটার গুণফল কত? 6। 6 কে কি 6 দ্বারা ভাগ যাব না? এরপর আমরা যদি নেই যেমন যে 8 9 10, এটা যদি নেই 9 10 90, 8 গুণন 90 কত হয়? 8 নং 72 আর এটা আছে 0, 720। 720 কি 6 দ্বারা ভাগ যাব না? 6 12 এই যে 120 হয়। আচ্ছা দেখছেন, আমাদের যে কোনো ক্রমিক তিনটা সংখ্যার গুণফল, যে কোনো তিনটা ক্রমিক সংখ্যার গুণফল অবশ্যই অবশ্যই 6 দিয়ে ভাগ যাবে। আচ্ছা 6 দ্বারা বিভাজ্য। এরপর হচ্ছে a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে, দুইটা ক্রমিক জোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা পাওয়ার জন্য কি করা লাগবে? এই যেহেতু a এবং b দুইটাই জোড় সংখ্যা, তাহলে a স্কয়ার জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা, বেজোড় সংখ্যার বর্গ বেজোড় সংখ্যা, তাহলে a স্কয়ার একটা জোড় সংখ্যা, b স্কয়ার একটা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা থেকে বেজোড় সংখ্যা পাওয়ার জন্য, জোড় সংখ্যা থেকে বেজোড় সংখ্যা পাওয়ার জন্য বা বেজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা পাওয়ার জন্য এক যোগ করা লাগে, তাহলে a স্কয়ার প্লাস 1 b স্কয়ার প্লাস 1 এগুলো হচ্ছে আমাদের বেজোড় সংখ্যা, যেখানে a b হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে উত্তর হবে আমাদের a স্কয়ার প্লাস 1। এরপর হচ্ছে a ও b দুইটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হয়? আমি যদি 2ab যদি যোগ করি তাহলে কি a প্লাস b হোল স্কয়ার লেখা যায় না? হ্যাঁ, তাহলে কত যোগ করা লাগছে আমাদের? 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2ab যোগ করলে সেটা আমাদের পূর্ণবর্গ হবে। যাই হোক, বাস্তব সংখ্যার যে বেসিক গুলা আছে, সংখ্যা প্রকারভেদ এবং আমাদের যে প্রতীক গুলা আছে এবং মৌলিক সংখ্যা এবং কিছু ম্যাথ আমরা সমাধান করলাম, যে প্রশ্নগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা বোর্ড বইয়ের কিছু ম্যাথ সমাধান করছি। তো বাস্তব সংখ্যার বেশ কিছু জিনিস আমরা আজকে দেখার চেষ্টা করছি। যারা 26 ব্যাচ আছেন বা হচ্ছে বিভিন্ন চাকরি প্রার্থী বা বিভিন্ন ধরনের যারা আসলে ইন্টারে পড়েন বা অনার্স লেভেলে যে যে লেভেলেই পড়েন, প্রত্যেক জায়গায় এই বাস্তব সংখ্যা আছে। তো বাস্তব সংখ্যার এই বেসিক ক্লাসটা আপনারা সবাই দেখবেন, এটা আপনাদের জন্য খুব ভালো হতে পারে। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, আর আগামী দিন আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করতে পারি সেটা অবশ্যই জানাবেন আর কি। সেই অধ্যায়ের উপরেই আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আর ইতোমধ্যে আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু সামনে হচ্ছে ডিজিটাল বোর্ডে ক্লাস নিব। এই ক্লাস কোয়ালিটি আমি ভালো করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই কোয়ালিটি আমি অতি শীঘ্রই আমি অবশ্যই খুব ভালো করব, যাতে স্পষ্ট বোঝা যায় এবং আমি যেন ভালো পড়াইতে পারি। একটা প্ল্যাটফর্ম আমার দান করানোর খুব ইচ্ছা আছে, তো আমি প্ল্যাটফর্ম যে করেই হোক আমি দাঁড় করাই ছাড়বো ইনশাআল্লাহ। সো সবাই আমার একটু সাহায্য করবেন, এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।